প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ ইব্রাহিম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমরা অনেকগুলো ক্লাস প্রথম অধ্যায় থেকে করিয়েছি, দ্বিতীয় অধ্যায়েও আমরা অনেকগুলো জিনিস আলোচনা করেছিলাম। সেখানে গত দুটি ক্লাসে যেটি বিশেষভাবে আমরা আলোকপাত করেছিলাম সেটি হচ্ছে হিসাবের ডেবিট এবং ক্রেডিট নির্ণয়। তো আমরা হিসাবের ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের যে বিষয়গুলো গত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম সেটা নিশ্চয়ই তোমরা দেখেছো, না দেখতে থাকলে আরেকবার দেখে নিবে। আজকে আমরা যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে জাবেদা, যেটা আমি মনে করি কমার্সের স্টুডেন্ট হিসাবে, একজন হিসাব বিজ্ঞানের ছাত্র হিসাবে তোমাকে সবসময় মনে রাখতে হবে, তোমাকে সবসময় জানতে হবে, তোমাকে সবসময় পারতে হবে। তো আমি প্রথমে জাবেদাটা করাবো, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবা। আমি যদি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যে জিনিসটা জাবেদা বলতে আমরা কি বুঝি। আমরা একটু পিছনে ফিরে যাই। আমরা যখন এই অধ্যায়গুলো আলোচনা করছিলাম, প্রথমে আমরা আলোচনা করছিলাম ঘটনা নিয়ে। আমরা বলছিলাম ঘটনা থেকে আমাদের লেনদেন আসে, আর আমরা যে লেনদেনগুলো পাই সেই লেনদেনগুলো সাধারণত দুই ধরনের লেনদেন হয়। একটা হচ্ছে কারবারি লেনদেন, আর একটা হচ্ছে আমাদের ব্যক্তিগত লেনদেন। এখন ব্যবসা প্রতিষ্ঠানে যে জিনিসগুলো আলোচনা করে এটা ব্যবসায়ের আলোচ্য বিষয়, অথবা হিসাব বিজ্ঞানের আলোচ্য বিষয় আমরা যদি বলি, অর্থাৎ হিসাব বিজ্ঞানে যেটা আলোচনা হয় সেটা হচ্ছে কারবারি লেনদেনগুলো। তো আমরা একটু লেনদেন বলতে আমরা বলছিলাম যে সকল ঘটনা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করতে পারে সেই ঘটনাগুলোকে আমরা লেনদেন বলছিলাম। তো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন আমরা বলি সেক্ষেত্রে ব্যক্তির যদি কোনো আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করে তখন সেটাকে আমরা বলি ব্যক্তিগত লেনদেন। আর যদি কোনো প্রতিষ্ঠানের বা কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করে তখন তাকে আমরা বলি কারবারি লেনদেন। হিসাব বিজ্ঞান সাধারণত ব্যক্তিগত লেনদেন নিয়ে আলোচনা না করে সামষ্টিক বিষয় যে জিনিসটা মূল সেটা হচ্ছে কারবারি লেনদেন নিয়ে আলোচনা করে, কারবার বা প্রতিষ্ঠানের লেনদেন নিয়ে আলোচনা করে। তাহলে আমরা জাবেদা কাকে বলবো, জাবেদা জিনিসটা কি, বা জাবেদা দ্বারা আমরা কি বুঝি? জাবেদাকে আমরা যদি প্রথমেই আমরা বুঝি, জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই। জাবেদা হিসাবের প্রাথমিক বই, প্রথম বই হিসাবের জাবেদা। এখন জাবেদা কাকে বলে? তাহলে আমরা জাবেদা কাকে বলে এর সঙ্গে আমরা বলতে পারি কারবার অথবা প্রতিষ্ঠানে সংঘটিত লেনদেনগুলো ধারাবাহিকভাবে তারিখের ক্রম অনুসারে ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করে ব্যাখ্যা সহকারে যে বইটি লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। তাহলে আমরা একটু যদি খেয়াল করি, কারবারে অথবা প্রতিষ্ঠানে, যেহেতু আমরা বলছিলাম যে আমরা হিসাব বিজ্ঞান সাধারণত প্রতিষ্ঠানে যে লেনদেনগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করে, তাহলে সেই প্রতিষ্ঠানে যে লেনদেনগুলো সংগঠিত হয়, সংগঠিত লেনদেনগুলোকে ধারাবাহিকভাবে তারিখের ক্রমানুসারে, অর্থাৎ 1 তারিখ 2 তারিখ 3 তারিখ যে তারিখগুলো দেওয়া থাকবে সেখানে 5 তারিখ লিখে আবার 1 তারিখের লেনদেনটা লেখা যাবে না, অথবা 6 তারিখ লিখে 5 তারিখের লেনদেনটা লেখা যাবে না। সেখানে করতে হবে কি তোমাকে একের দিক থেকে শুরু করে ধারাবাহিকভাবে সামনের দিকে ক্রমানুসারে লিখতে হবে। ক্রমানুসারে কী করবো আমরা? ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করবো। আমরা জানি হিসাবে দুটা পক্ষ থাকে, একটা পক্ষকে আমরা ডেবিট করি আর একটা পক্ষকে আমরা ক্রেডিট করি। সেই ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করার পর একটা ব্যাখ্যা, একটা কারণ ছোট কেন আমি এইটাকে ডেবিট বা ক্রেডিট করলাম, এই হিসাবগুলোকে ব্যাখ্যা সহকারে আমরা প্রাথমিকভাবে প্রথমত যে বইটি লিপিবদ্ধ করব তাকে বলা হবে জাবেদা। তাহলে জাবেদার যে মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে কি ধারাবাহিকভাবে লিখতে হবে, তারিখের ক্রমানুসারে লিখতে হবে, সেখানে ডেবিট এবং ক্রেডিট থাকবে, তারপর একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা থাকবে। তাহলে তারিখের একটা ধারাবাহিকতা থাকবে বা ক্রমানুসারে থাকবে, ডেবিট বা ক্রেডিট আকারে তুমি তাকে বিশ্লেষণ করতে হবে, এই ডেবিট ক্রেডিটের একটা সংক্ষিপ্ত কারণ থাকতে হবে, সমপরিমাণ টাকাও থাকতে হবে। এই হলো আমাদের জাবেদার একটা সংজ্ঞা। জাবেদা কি? জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই।
জাবেদা কাকে বলে যদি সেই জিনিসটা জানতে চায় তোমার থেকে কেউ, তখন তুমি বলবা কারবারে বা প্রতিষ্ঠানে বা কারবারি প্রতিষ্ঠানে সংগঠিত লেনদেনগুলোকে ধারাবাহিকভাবে তারিখের ক্রম অনুসারে ডেবিট এবং ক্রেডিট আকারে বিশ্লেষণ করে বা সাজিয়ে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে যে বইতে প্রথমে আমরা লিপিবদ্ধ করব সেই বইটার নামই হচ্ছে জাবেদা। এই জাবেদা জানো তোমরা, জাবেদা শব্দটা জার্নাল শব্দ থেকে উৎপন্ন। জার্নাল শব্দ যার অর্থ দিবস, জার্নাল তো জাবেদা যে জিনিসটা আমরা আলোচনা করে থাকি সেটা হচ্ছে যে কি এটা হিসাবের প্রথম বই, একদম প্রাথমিক স্তরের বই, একদম প্রথম দিকের বই। হ্যাঁ, এটা ফরাসি শব্দ থেকেও জার্নাল শব্দ থেকে আসে, ইংরেজি আমরা এটাকে জার্নাল শব্দটি ফরাসি জার শব্দ থেকে উৎপন্ন, যার অর্থ দিবস। তো প্রতি দিবসের যে লেনদেনগুলো হয় সেই লেনদেনগুলোকে সাজিয়ে লেখার জন্য যে বইটা রাখি আমরা, সেই বইটা হচ্ছে আমাদের জাবেদা। আমরা একটু আজকে যে আলোচনাটা করতে চাই তোমাদের সাথে সেটা হচ্ছে পণ্য ক্রয় অবলিক বিক্রয় সংক্রান্ত জাবেদা। আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে আজকে আমাদের ক্লাসে এই গুরুত্বপূর্ণ অংশটা আমরা বুঝতে পারবো। আমরা প্রথমে একটু বুঝি পণ্য শব্দটা কি। আমি এর আগের ক্লাসেও আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম পণ্য এই শব্দটা কাকে এই শব্দ দ্বারা কি বোঝায় এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। পণ্য বলতে আমরা সাধারণত বুঝি বিক্রির উদ্দেশ্যে যা কিছু উৎপাদন করা হয় অথবা ক্রয় করা হয় তাকে বলা হবে পণ্য। অর্থাৎ যখন তুমি কোনো কিছু বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করবা, বিক্রয়ের উদ্দেশ্যে যা কিছু উৎপাদনও হতে পারে অথবা তুমি বলতে পারো এটা ক্রয় করা হতে পারে, তাহলে আমরা বুঝলাম পণ্য কি। বিক্রির উদ্দেশ্যে যখন কোনো কিছু তুমি উৎপাদন করবা অথবা তুমি কোনো কিছু ক্রয় করবা তখন তাকে আমরা বলবো পণ্য। আমরা এবার একটু প্রাতিষ্ঠানিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করি। প্রাতিষ্ঠানিক দৃষ্টিকোণে প্রাতিষ্ঠানিক যখন কোনো কিছু ক্রয় করে অথবা কোনো কিছু যখন উৎপাদন করে, এই ক্রয় বা উৎপাদনের উদ্দেশ্য আমরা যদি এটাকে বলি, এই যে কোনো কিছু তুমি ক্রয় করলা বা উৎপাদন করলা, এটার উদ্দেশ্যকে আমরা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ব্যবহারের উদ্দেশ্যে আর একটা হচ্ছে বিক্রির উদ্দেশ্যে। আমরা দুটা উদ্দেশ্যে জিনিসপত্র ক্রয় করি, একটা হচ্ছে ব্যবহারের উদ্দেশ্যে, একটা হচ্ছে বিক্রির উদ্দেশ্যে। এখন যে জিনিসগুলো তুমি ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করতেছো সেই জিনিসগুলো তোমার সম্পদও হতে পারে, খরচও হতে পারে। অর্থাৎ যখন তুমি কোনো কিছু ব্যবহারের জন্য ক্রয় করবা তখন প্রতিষ্ঠানের জন্য এটা সম্পদ হবে অথবা খরচ হবে। একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। মনে করো তুমি একজন মুদি দোকানদার, সেখানে আমরা চাল ডাল তেল এগুলো বিক্রি করি। এখন সেই দোকানের জন্য মনে করো তুমি একটা কলম ক্রয় করলা, হিসাবে খাতায় লেখার জন্য একটা কলম ক্রয় করলা। তাহলে এই কলমটা তুমি বিক্রির জন্য কিনো না, তুমি এই কলমটা ব্যবহারের জন্য কিনেছো, আর এই কলমটা তুমি ব্যবহার করবে, তোমার জন্য এটা খরচ। অথবা তুমি একটা আলমিরা কিনেছো, অর্থাৎ তুমি টেবিল কিনেছো, চেয়ার কিনেছো, একটা ডেস্ক কিনেছো, ক্যাশ বক্স, একটা ক্যাশ টাকা রাখার জন্য একটা বক্স কিনেছো। সেই জিনিসগুলো তুমি ব্যবহারের উদ্দেশ্যে কিনতেছো, সেগুলো হচ্ছে তোমার সম্পদ। তার মানে যখন তুমি ক্রয় করতেছো উদ্দেশ্য যখন সেটা ব্যবহার, তাহলে সেটা তোমার জন্য সম্পদ হবে অথবা তোমার জন্য সেটা খরচ হবে। তাহলে ক্রয়ের উদ্দেশ্যেও যদি বিক্রয় হয় তখন সেটা হয়ে যাবে পণ্য। তাহলে আমরা বুঝলাম যখন তুমি কোনো কিছু উৎপাদন করো অথবা ক্রয় করো সেখানে সবসময় এই প্যারালালি দুটো উদ্দেশ্য কাজ করবে। হয় তুমি ব্যবহারের উদ্দেশ্য নিয়েছো অথবা তুমি বিক্রির উদ্দেশ্যে নিয়েছো। যে জিনিসটা তুমি বিক্রির উদ্দেশ্যে নিবা সেটা তোমার পণ্য হয়ে যাবে, আর যে জিনিসটা তুমি ব্যবহারের উদ্দেশ্যে নিবা সেটা তোমার খরচ হবে। আচ্ছা, এখন সম্পদ হবে। এখন তুমি এই পণ্য ব্যবহারের জন্য যখন তুমি নিচ্ছ, ব্যবহারের উদ্দেশ্যে যে জিনিসটা তুমি ক্রয় করছো সেই জিনিসটার সাথে বিক্রির উদ্দেশ্যে ক্রয় করা জিনিসের পার্থক্য আছে। ব্যবহারের উদ্দেশ্যে যখন তুমি কিছু কিনতেছো সেটা যেহেতু সম্পদকে যখন তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠানে আসবে, সম্পদ যে নামে আসে সেই নামও তোমাকে ডেবিট করতে হয়। আর যখন তুমি কোনো কিছু বিক্রির উদ্দেশ্যে কিনবা সেই জিনিসটা হচ্ছে পণ্য, আর পণ্য যখন তুমি ক্রয় করবে এটা হচ্ছে খরচ, আর এই পণ্য ক্রয়ের খরচটার জন্য সবসময় ক্রয় হিসাবে আগে ডেবিট করতে হয়। তাহলে আমরা একটু এবার সেই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি। তাহলে আমরা পণ্য বুঝলাম। পণ্য মানে হচ্ছে কোনো কিছু তুমি উৎপাদন করতেছো অথবা তুমি কোনো কিছু ক্রয় করতেছো যেটার উদ্দেশ্য হচ্ছে তুমি বিক্রি করে মুনাফা অর্জন করবা, তখন তাকে বলা হবে পণ্য। এখন এই যে পণ্য ক্রয় বা বিক্রয়, আমরা পণ্য ক্রয় জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। পণ্য ক্রয় কিভাবে বুঝবো তুমি? পণ্য ক্রয় কিভাবে লেখা থাকতে পারে? এক নাম্বার, প্রশ্নে লেখা থাকতে পারে সরাসরি পণ্য ক্রয় লেখা থাকতে পারে বিক্রির উদ্দেশ্যে ক্রয়,
লেখা থাকতে পারে ক্রয়। এই তিনটা পণ্য ক্রয়, বিক্রির উদ্দেশ্য ক্রয় অথবা শুধু ক্রয়, যখন প্রশ্নে এই তিনটে জিনিস লেখা থাকে এটা মানেই সবসময় পণ্য ক্রয়। বিক্রির উদ্দেশ্য ক্রয় করলেও সেটা পণ্য ক্রয়, শুধু পণ্য ক্রয় লেখা থাকলেও সেটা পণ্য ক্রয়, শুধুমাত্র ক্রয় লেখা আছে, কি ক্রয় করছি লেখা নাই সেটাও পণ্য ক্রয়। তাহলে আমরা কি বুঝলাম? পণ্য ক্রয় মানে এই তিনটা এইভাবে লেখা থাকতে পারে, পণ্য ক্রয় লেখা থাকতে পারে, বিক্রির উদ্দেশ্যে ক্রয় লেখা থাকতে পারে, শুধুমাত্র ক্রয় লেখা থাকতে পারে। এই তিনটা জিনিসই যখন লেখা থাকবে লেনদেনের মধ্যে তাহলে আমরা বুঝে নিব এটা হচ্ছে ক্রয়। ঠিক আছে, এবার আসো পণ্য ক্রয় যখন তুমি করবা, এই পণ্য ক্রয়ের মাধ্যমগুলো কি? আমরা যখন একদম ব্যক্তিগতভাবে চিন্তা করি, ক্রয়ের মাধ্যম, তাহলে ক্রয়ের মাধ্যম কি কি? তো কি কি উপায়ে তুমি পণ্য ক্রয় করতে পারো? 1 নম্বর মাধ্যম, তুমি নগদ টাকায় পণ্য ক্রয় করতে পারো। একদম প্রথম যেটা সহজ মাধ্যম, যেটা সবচেয়ে বেশি প্রচলিত মাধ্যম, সেটা হচ্ছে নগদ টাকায়। 2 নম্বর মাধ্যম হচ্ছে তুমি ধারে অথবা আমরা যেটাকে বলি বাকিতে, তুমি বাকিতে পণ্য ক্রয় করতে পারো। 3 নম্বর মাধ্যম, এটা নগদের মধ্যেই পড়ে, তবে এটাকে আমরা বলতে পারি চেকের মাধ্যমে তুমি ক্রয় করতে পারো। 4 যেটা মাধ্যম সেটা হচ্ছে তুমি বিলের মাধ্যমে ক্রয় করতে পারো। সাধারণত এই 4টা উপায়ে বা এই 4টা মাধ্যমে তুমি পণ্য ক্রয় করতে পারো। কি কি বললাম? একটা হচ্ছে নগদ টাকা দিয়ে তুমি পণ্য ক্রয় করতে পারো, একটা হচ্ছে ধারে পণ্য ক্রয় করতে পারো, একটা হচ্ছে চেকের মাধ্যমে পণ্য ক্রয় করতে পারো, একটা হচ্ছে বিলের মাধ্যমে পণ্য ক্রয় করতে পারো। তাহলে এই বিলটা আমাদের কাছে একটু নতুন, বাট বাকিগুলো আমাদের কাছে অ্যাজ ইউজুয়াল। আমি নগদে ক্রয় করতে পারি, ধারে বা বাকিতে ক্রয় করতে পারি, চেকের মাধ্যমে ক্রয় করতে পারি। এবার আসলে বিলের মাধ্যমে যখন আমি ক্রয় করব, বিল মানে হচ্ছে যে কি তুমি একটা লিখিত একটা চুক্তি, তুমি সেখানে যার থেকে পণ্য ক্রয় করতেছো তাকে একটা নির্দিষ্ট সময়সীমা দিচ্ছ, যে সময়সীমার মধ্যে তুমি পণ্যটা পরিশোধ করবা। আরেকবার বলি, তাহলে বিলটা হচ্ছে একটা লিখিত চুক্তি, যে ক্রেতা এবং যে বিক্রেতা তাদের দুজনের মধ্যে একটা চুক্তি হবে, যে চুক্তিতে ক্রেতা বিক্রেতাকে কোন সময়ের মধ্যে পণ্য পরিশোধ করবে তার একটা ডেডলাইন দিয়ে দেয়, সেই চুক্তিটা তখন হচ্ছে বিল। এই বিলটা দুই পক্ষের কাছে দুই রকম, যে বিক্রি করলো সে টাকা পাবে, তার জন্য হচ্ছে প্রাপ্য বিল, আর যে ক্রয় করলো সেই টাকাটা দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, তার জন্য এটা হবে প্রদেয় বিল। ওকে, আমরা এবার আসো, যখন তুমি পণ্য ক্রয় করো আমরা জানি একটা পক্ষ হচ্ছে ডেবিট, একটা পক্ষকে তুমি ক্রেডিট করবা। তাহলে এই জিনিসটা আমরা মাথায় রাখার চেষ্টা করব। যখনই তুমি পণ্য ক্রয় করতেছো, আমরা বলছিলাম পণ্য ক্রয় 3 ভাবে লেখা থাকতে পারে, পণ্য ক্রয় অথবা বা শুধু লেখা থাকতে পারে ক্রয় অথবা বিক্রির উদ্দেশ্যে ক্রয়। যেভাবে ক্রয় করুক না কেন, যখনই পণ্য ক্রয় করবে ডেবিট হবে সবসময় ক্রয় হিসাব। অর্থাৎ যখন কোনো পণ্য ক্রয় করা হয় তখন আজীবনের জন্য সবসময়ের জন্য ডেবিট হবে কি হিসাবটা বলছি? ক্রয় হিসাব। ক্রয় হিসাবটা একটা খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, তোমরা জানো। অথবা আমরা যদি আধুনিক পদ্ধতিতে বলি, সনাতন পদ্ধতিতে বলি, ক্রয়টা একটা নামিক হিসাব, নামিক হিসাবের ক্ষেত্রে সকল প্রকার খরচগুলোকে ডেবিট করতে হয়, তাহলে সেই হিসাবে ক্রয় হিসাবটা ডেবিট। এবার ক্রেডিট, আমরা বলছিলাম আমি নগদে ক্রয় করতে পারি, যখন আমি নগদে ক্রয় করব তখন আমার ক্রেডিট হবে নগদান হিসাব। আমি ধারে ক্রয় করতে পারি, যখন আমি ধারে ক্রয় করব তখন আমার ক্রেডিট হবে পাওনাদার। যখন আমি চেকের মাধ্যমে ক্রয় করব তখন আমার ক্রেডিট হবে ব্যাংক, আর যখন আমি বিলের মাধ্যমে ক্রয় করব তখন আমার ক্রেডিট হবে প্রদেয় বিল। তাহলে আসো, পণ্য ক্রয় যখনই তোমার লেনদেনের মধ্যে থাকবে তখনই তোমাকে বুঝে নিতে হবে ক্রয় সবসময় ক্রয় হিসাবে ডেবিট হবে। পণ্য ক্রয় করলে সবসময় ক্রয় হিসাব ডেবিট হবে। এখন এই বিপরীতে যখন তুমি ক্রেডিট করতে যাবা, সেই ক্রেডিট করার জন্য তোমাকে মাথায় রাখতে হবে তুমি কোন মাধ্যমে ক্রয় করেছো। আমরা দেখলাম যে আমরা 4টা মাধ্যমে ক্রয় করতে পারি, নগদে, ধারে, চেকে এবং বিলে। তো সেক্ষেত্রে যদি তুমি নগদে ক্রয় করো তখন তোমাদের কাছ থেকে নগদ টাকা যাচ্ছে, আমরা জানি নগদ টাকা একটা সম্পদ আসলে ডেবিট হয়, সম্পদ চলে গেলে ক্রেডিট হয়। তো সেই ক্ষেত্রে যখন তুমি নগদ টাকা দিয়ে কিনবা তখন নগদ টাকা চলে যাবে নগদান হিসাব ক্রেডিট। যখন তুমি বাকিতে কিনবা বা ধারে ক্রয় করবা, যার থেকে তুমি ক্রয় করলা সেই ব্যক্তি তোমার থেকে টাকা পাবে, যারা তোমার থেকে ভবিষ্যতে সুবিধা পাবে বা তুমি সুবিধা দিতে হবে তাদেরকে বলা হয় পাওনাদার, সেক্ষেত্রে পাওনাদার হিসাবটা ক্রেডিট হবে। এটা দায় বৃদ্ধি পাচ্ছে।
আর যখন তুমি চেকের মাধ্যমে ক্রয় করলা, তোমার টাকাটা ব্যাংকে এতদিন জমা ছিল, চেক দিয়ে ক্রয় করলে ব্যাংকে জমা টাকাটা কমে যাবে, সম্পদ কমবে, সে কারণে ব্যাংক হিসাবটা ক্রেডিট হবে। আর যখন তুমি বিলের মাধ্যমে ক্রয় করবে, একদম লিখিত চুক্তি আকারে ক্রয় করতেছো, তখন তোমার বিলের কারণে একটা প্রদেয় বিল সৃষ্টি হবে, সেই প্রদেয় বিলটা তোমার জন্য দেয়, প্রদেয় বিলটা ক্রেডিট হবে। তাহলে কি শিখলাম আমরা শিখলাম পণ্য বলতে কি বুঝি। আমরা বললাম পণ্য মানে হচ্ছে বিক্রির উদ্দেশ্যে যা উৎপাদন করব অথবা যা ক্রয় করব, সেটা হচ্ছে পণ্য। এরপরে বলছিলাম পণ্য ক্রয়ের জন্য 4টা মাধ্যম আছে, সেই মাধ্যমগুলো কি কি? নগদে, বাকিতে বা ধারে, তারপরে বলছে আমরা ব্যাংকের বা চেকের মাধ্যমে, এবং যেটা বললাম বিলের মাধ্যমে। এবার বলছিলাম পণ্য ক্রয় করলে সবসময় ক্রয় হিসাবটা ডেবিট হবে। এবার ক্রয় হিসাবের বিপরীতে যখন তুমি ক্রেডিট করতে যাবা, তখন তুমি কোন মাধ্যমে ক্রয় করছো সেটা ইম্পর্টেন্ট। যখন তুমি নগদে ক্রয় করো তখন নগদান হিসাব ক্রেডিট হবে, যখন তুমি ধারে ক্রয় করো তখন তোমার পাওনাদার হিসাব ক্রেডিট হবে, যখন তুমি চেক দিয়ে ক্রয় করো তখন তোমার ব্যাংক হিসাব ক্রেডিট হবে, আর যখন তুমি বিলের মাধ্যমে ক্রয় করো তখন তোমার প্রদেয় বিল হিসাব ক্রেডিট হবে। আমরা এই আলোকে আমরা কতগুলা লেনদেনের একটু আলোচনা করব। তার আগে আমরা একটু বুঝে নিই। তাহলে এই যে পণ্য ক্রয়ের কথা বললাম, ঠিক একইভাবে পণ্য বিক্রয় যখন আমি করতে যাব, সেই বিক্রয়টাও আমাকে এই 4টা মাধ্যমে করতে হবে। একটা হচ্ছে তুমি নগদ টাকায় বিক্রি করতে পারো, একটা হচ্ছে ধারে বা বাকি, নগদ টাকায় ধারে বা বাকিতে, একটা চেকের মাধ্যমে, আর একটা হচ্ছে বিলের মাধ্যমে। এখন আমরা ক্রয় হিসাব, পণ্য যখন ক্রয় করি, ক্রয়টা খরচ, ক্রয় হিসাবকে ডেবিট করে বলছিলাম। আমরা যখন পণ্যটা বিক্রয় করব তখন বিক্রয় হিসাব নামে একটা হিসাব আসবে, সেই হিসাবটাকে আমরা ক্রেডিট করব, কারণ পণ্য বিক্রয়টা আমাদের আয়, সেই বিক্রয় হিসাবটাই ক্রেডিট হবে। তাহলে ডেবিট কি হবে? বিপরীতে আমরা যেটা বলছিলাম, আমি যখন নগদ টাকা পাবো তখন আমার নগদান হিসাব ডেবিট হবে। আমি যখন ধারে করব তখন আমার যাদের থেকে আমি টাকা পাবো তাদেরকে বলা হয় দেনাদার, তখন দেনাদার হিসাব হবে। যখন আমি চেকের মাধ্যমে করব, এখানে বিতর্ক থাকতে পারে, সাধারণত আমরা ধরে নিই দাগ চেকের মাধ্যমে, দাগ চেকের মাধ্যমে হইলে তখন ব্যাংক হিসাবটা ডেবিট হয়। আর যখন তুমি বিলের মাধ্যমে ক্রয় করার সময় ছিল সেটা প্রদেয় বিল, আর যখন তুমি বিক্রি করবা তখন সেটা হবে প্রাপ্য বিল। তাহলে বিক্রয় আমাদের 4 ধরনের হবে পণ্য বিক্রয়। তুমি নগদ টাকায় বিক্রি করতে পারো, তুমি ধারে বিক্রি করতে পারো, তুমি চেকের মাধ্যমে বিক্রি করতে পারো, তুমি বিলের মাধ্যমে বিক্রি করতে পারো। ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, বাট বিক্রি করলে বিক্রি হিসাবটা হচ্ছে ক্রেডিট। এখন এই বিক্রি হিসাবের বিপরীতে তুমি কোন মাধ্যমে ক্রয় করছো সেটা ডেবিট হবে। যদি তুমি নগদে ক্রয় করো, নগদান হিসাব ডেবিট হবে। যখন তুমি ধারে বিক্রি করো তখন তোমার দেনাদার হিসাব ডেবিট হবে। যখন তুমি চেকের মাধ্যমে করবা তখন ব্যাংক, আর যখন তুমি বিলের মাধ্যমে করবা তখন সেটা হচ্ছে প্রাপ্য বিল। ওকে, এরপর আমরা একটা জিনিস আলোচনা করতে চাই, সেটা হচ্ছে বাট্টা। আমরা জানি বাট্টা ডিসকাউন্ট, বাট্টা মানে হচ্ছে ছাড় দেওয়া। তাহলে এই বাট্টা বা ডিসকাউন্ট, ছাড় দেওয়া, হিসাব বিজ্ঞানের যখন তুমি জাবাদা করবা, ক্রয় সংক্রান্ত এবং বিক্রি সংক্রান্ত জাবাদা যখন আমরা বেসিক্যালি করতে যাব, সেখানে খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা বাট্টা আলোচনা করা। তাহলে বাট্টা মানে হচ্ছে ছাড় দেওয়া। হিসাব বিজ্ঞানে আমরা সাধারণত 2 ধরনের বাট্টা পাই, একটা হচ্ছে কারবারি বাট্টা, আর একটা হচ্ছে নগদ বাট্টা। আচ্ছা, এখন কারবারি বাট্টা এবং নগদ বাট্টা আমরা কিভাবে চিনব, কোনটাকে আমরা কারবারি বাট্টা বলবো আর কোনটাকে আমরা নগদ বাট্টা বলবো? চেনার উপায় আমরা একটু মনে রাখবো, ক্রয়ের বিক্রয়ের বাট্টা। এই ক্রয় এবং বিক্রয়ের বাট্টাটাই হচ্ছে কারবারি বাট্টা। আর যখন তুমি ধারে মূল্য পরিশোধ করো, আমরা বলি একটু খেয়াল করি, আমরা কারবারি বাট্টা কীভাবে বুঝবো? যখন তুমি কোনো কিছু ক্রয় করতেছো অথবা তুমি কোনো কিছু বিক্রি করতেছো, ক্রয় এবং বিক্রয়ের যে বাট্টাটা সেটা হচ্ছে কারবারি বাট্টা। আর যখন তুমি দেনা পাওনা নিষ্পত্তি করবা, তুমি কারো কাছ থেকে টাকা পাচ্ছিলা, সেই টাকাটা নেওয়ার সময় তাকে যদি কোনো ছাড় দাও, অথবা কেউ তোমার কাছ থেকে কোনো টাকা পাইতো, সেই টাকাটা দেওয়ার সময় যদি তুমি কোনো ছাড় পাও, সেটা হচ্ছে নগদ বাট্টা। এখন এই কারবারি বাট্টাটা কেন এখানে আলোচনা করতেছি? ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত লেনদেনের সাথে কারবারি বাট্টাটা খুবই জড়িত, খুব ওতপ্রোতভাবে জড়িত। প্রথম প্রশ্ন হচ্ছে কারবারি বাট্টাকে আমরা দেখলেই চিনব কিনা, বা কারবারি বাট্টা শুধু ক্রয় বিক্রয়ের বাট্টা কারবারি বাট্টা এইভাবে বললে হবে কিনা? না,
যদি তোমাকে বলা হয় কারবারি বাট্টা কি বা কাকে বলে, তখন তোমাকে একটা বইয়ের ভাষায় একটা ছাপার অক্ষরে একটা কথা বলতে হবে। সেটা হচ্ছে কি, কোনো পণ্যের তালিকা মূল্য থেকে যে ছাড় দেওয়া হয় তাকে বলা হয় কারবারি বাট্টা। কোনো পণ্যের তালিকা মূল্য থেকে যে ছাড় দেওয়া হয় তাকে বলা হয় কারবারি বাট্টা। এখন তালিকা মূল্য আমরা না বুঝি, আমরা একটু তো বুঝি। ধরো আমি একটা বই কিনবো, বইয়ের একটা গায়ে দাম লেখা আছে, বইয়ের একটা পৃষ্ঠায় একটা দাম লেখা থাকে এমআরপি বা ম্যাক্সিমাম রিটেল প্রাইস, এটা খুচরো মূল্য লেখা থাকে এমআরপি। মনে করো এমআরপি লেখা আছে 400 টাকা। তাহলে এই বইয়ের গায়ে যে মূল্যটা লেখা আছে বেসিক্যালি সেটাই হচ্ছে তালিকা মূল্য। তুমি যখন দোকানে কিনতে গেলা তখন দোকানদার তোমাকে বললো যে 15% তোমাকে ডিসকাউন্ট দিবে। তাহলে এই 400 টাকা থেকে এই যে 15% ডিসকাউন্ট হচ্ছে সেটাই হচ্ছে তোমার কি বাট্টা, কারবারি বাট্টা। তাহলে পণ্যের তালিকা মূল্য থেকে যে ছাড় দেওয়া হয় অথবা যে ছাড় পাওয়া যায় তাকে বলা হয় কারবারি বাট্টা। আর দেনা এবং পাওনা নিষ্পত্তির সময় যে ছাড় দেওয়া হয় বা পাওয়া যায় সেটাকে বলা হয় নগদ বাট্টা। এখন আমরা এই কথাগুলো হয়তো আমাদের অনেক সময় মাথা নাও থাকতে পারে, তখন আমরা কীভাবে মনে রাখবো? ক্রয়ের সময় এবং বিক্রয়ের সময় যখনই ডিসকাউন্টের কথা লেখা থাকবে, যখনই বাট্টার কথা লেখা থাকবে, তখন সেটা হবে কারবারি বাট্টা। আর যখন তুমি কোনো দেনা এবং পাওনা আদায় বা পরিশোধ করতে যাচ্ছ তখন যে বাট্টার কথা লেখা থাকবে তখন সেটা হচ্ছে নগদ বাট্টা। তাহলে আমরা কেন এই দুটো বাট্টা শিখতেছি? এই দুটো বাট্টা শেখার কারণ হচ্ছে কারবারি বাট্টা হিসাবে অন্তর্ভুক্ত হয় না। অর্থাৎ কারবারি বাট্টার জন্য বাট্টা হিসাব ডেবিট বা ক্রেডিট হবে না। তাহলে কারবারি বাট্টার কাজ কি? কারবারি বাট্টা কি বললাম, কারবারি বাট্টা হিসাবে আসে না, তবে কারবারি বাট্টাটা পণ্যের মোট মূল্য থেকে কী করতে হয়? বাদ দিতে হয়। এই দুটো হচ্ছে দেখি কারবারি বাট্টার বেসিক। আমাদের কারবারি বাট্টা ক্রয় এবং বিক্রয়ের সাথে জড়িত। ক্রয় এবং বিক্রয়ের সময় যে বাট্টা হবে তাকে বলা হয় কারবারি বাট্টা। কারবারি বাট্টা হিসাবে অন্তর্ভুক্ত হবে না, অর্থাৎ কারবারি বাট্টার জন্য আমরা বাট্টা হিসাবকে ডেবিট বা ক্রেডিট করব না। তবে কারবারি বাট্টা পণ্যের মোট মূল্য থেকে আমাকে কি করতে হবে? বাদ দিয়ে দেখাতে হবে। এর হচ্ছে কারবারি বাট্টার বৈশিষ্ট্য। আর নগদ বাট্টা হিসাবে আসে। অর্থাৎ নগদ বাট্টা তুমি হিসাবের মধ্যে আসবে। নগদ বাট্টা ডেবিট হতে পারে, ক্রেডিট হতে পারে, সেক্ষেত্রে আমরা ওটা নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাহলে কারবারি বাট্টা হিসাবে অন্তর্ভুক্ত হবে না। কারবারি বাট্টা টোটাল অ্যামাউন্ট থেকে বাদ দিয়ে পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে। আমরা এই ক্রয় সংক্রান্ত কতগুলো উদাহরণ দেওয়ার চেষ্টা করি। আমরা আরেকটু মনে রাখবো, ক্রয় এবং বিক্রয়, ক্রয় বা বিক্রয় সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো, যদি লেখা থাকে ক্রয় অথবা বিক্রয় অথবা পণ্য ক্রয় অথবা পণ্য বিক্রয়, শুধু এই শব্দগুলো যখন লেখা থাকবে, এই শব্দগুলো মানে হচ্ছে নগদে ক্রয় অথবা বিক্রয়। কি বললাম? নগদ শব্দটা উল্লেখ থাকতে পারে, নগদ শব্দটা উল্লেখ না থেকে ক্রয়, বিক্রয় অথবা পণ্য ক্রয় অথবা পণ্য বিক্রয় লেখা থাকতে পারে। তাহলে যতক্ষণ পর্যন্ত শুধু ক্রয়, শুধু বিক্রয়, পণ্য বিক্রয়, নগদে ক্রয়, নগদে বিক্রয় যেভাবেই লেখা থাকুক না কেন, তখন আমরা ধরে নিব এই লেনদেনটা হচ্ছে নগদ লেনদেন। এটা একটা কি লেনদেন ধরে নিব? আমরা এটাকে ধরে নিব নগদ লেনদেন। বাট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকলে, লেনদেনের মধ্যে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকে, প্রতিষ্ঠান বা ব্যক্তির নাম থাকে কিন্তু নগদ শব্দটি না থাকে, তাহলে বুঝে নিতে হবে এই লেনদেনটি হচ্ছে ধারে। কি বুঝলাম আমরা? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম লেখা আছে, সত্য হচ্ছে সেখানে কোনো নগদ শব্দ থাকবে না, তখন ধরে নিব আমরা সেটা হচ্ছে বাকিতে লেনদেন। আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। মনে করো করিমের নিকট থেকে ক্রয়, আরেকটা লাইন লেখা আছে করিমের নিকট থেকে নগদে ক্রয়।
তাহলে যখন করিমের নিকট থেকে নগদে ক্রয়, নগদ শব্দটা লেখা আছে তাহলে এটা নগদ লেনদেন। আর যখন শুধু করিমের নিকট থেকে ক্রয় লেখা আছে, করিমের নিকট থেকে ক্রয়, যেহেতু এই করিমের নামটা উল্লেখ করা আছে এবং এই লেনদেনের কোথাও নগদ শব্দটা উল্লেখ করা নাই, তখন আমরা ধরে নেব এইটা হচ্ছে বাকিতে লেনদেন। ওকে, এবার তোমরা নিশ্চয়ই এই বিষয়গুলো যখন মাথায় রাখবা তোমাদের জন্য জাবাদা করতে ইজি হবে। আজকের এই বেসিক ক্লাসগুলো তোমরা কিছুক্ষণ দেখবা, একবার না বুঝলে সেটা বারবার দেখবা, এবং যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, মানে কয়েকবার দেখার পরও বা তুমি দেখেও বুঝতেছো না, তখন নিশ্চয়ই কমেন্ট করবো অথবা আমাকে জানাবা, আমি চেষ্টা করবো তোমাদেরকে বুঝে দেওয়ার জন্য। আমরা এই বেসিকের পরে আগামী ক্লাসগুলোতে আমরা জাবাদা করবো সরাসরি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।